আবির হসপিটাল থেকে বের হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তনুদের বাসার উদ্দেশ্যে। তনু পড়ে যাবে এমন সময় ইমন এসে তনুকে আগলে নেয়। তনু রাগী দৃষ্টিতে ইমনের দিকে তাকায়। ইমন তনুকে বলে, এত রাগ করছো কেন? আজ বাদে কাল আমার ঘরের বউ হবে, আর আমি ধরলেই দোষ? অবশ্য তোমার তো আবার স্পর্শ ভালো লাগে না। রিলেশনে থাকাকালীন সময় তুমি আমাকে কখনো তোমাকে টাচ করার সুযোগ দাওনি, কিন্তু এক রাতে বিয়ে করে আবিরের সাথে ফুলসজ্জা সেরে ফেলেছো। তোমার যে শুধু ছোঁয়া নয়, আরও কিছু লাগবে আমাকে বলতে পারতে। আমি তোমাকে আবিরের চেয়ে বেশি খুশি করতে পারতাম। আমার পারফরমেন্স কিন্তু দারুণ, বিশ্বাস না হলে তোমার ফ্রেন্ড লিসাকে জিজ্ঞেস করে দেখতে পারো। ইমনের লাগামহীন কথাবার্তা শুনে তনু নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। নিজের শরীরের কথা ভুলে ইমনকে সজোরে থাপ্পড় দিয়ে বসলো। ঠাস থাপ্পড়ের আওয়াজ শুনে তারা বেগম কিচেন থেকে চলে আসে। ইমন তনুকে কিছু বলবে তার আগে তারা বেগম বলেন, কি হয়েছে এখানে? ইমন হেসে বলে, কিছু না মামি, তুমি তো জানোই আমাদের তনু কেমন বাথরুমে ওয়াশরুমে যাবে, একা যেতে পারছে না, আবার আমার সাহায্য নেবে না। আচ্ছা ঠিক আছে, তুই যা এখান থেকে, আমি দেখছি। ইমন চলে যেতেই তনু বলে, কি শুরু করেছো তোমরা? আমার বিয়ে একবার হয়ে গেছে, সেটা যে ভাবেই হোক, তারপরেও তো তোমরা ইমনের সাথে আমার বিয়ে দেওয়ার কথা চিন্তা করো কিভাবে? এখন এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। এখন আমার সাথে আয়, আমি তোকে সাহায্য করছি। ওয়াশরুম থেকে এসে তনু বলে, আম্মু, আমি এখন একা থাকতে চাই, প্লিজ আমার রুমে এখন কাউকে আসতে দিও না। মিসেস তারা বেগম হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দরজা বন্ধ করে চলে গেলেন। তনু বিছানায় আচ্ছন্ন হয়ে চোখ বন্ধ করে ভাবছে। আপনি তো চলেই গিয়েছিলেন আমার জীবন থেকে, তবে কেন ফিরে আসলেন? আপনি কি ভেবেছেন আমি আপনাকে চিনতে পারিনি? আপনাদের বাসায় যেয়ে মামনিকে দেখার পরেও চিনব না? যদিও মামনির কোনো ছবি বাবা রাখেনি কোথাও, তবে তার নিজের কাছে যেটা আছে সেটা আমি বার কয়েক দেখেছি। বিশ্বাস করেন, যখন জানতে পেরেছি আপনি আমার চকলেট ফ্রেন্ড, একবার ইচ্ছে করেছিল আপনাকে খুব জোর করে জড়িয়ে ধরতে, কিন্তু আপনার অতীতের ব্যবহার আমাকে তা করতে দেয়নি। চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ছে। হঠাৎ মনে হলো কেউ আলতো হাতে তনুর চোখের পানিগুলো মুছে দিচ্ছে। কৌতূহল নিয়ে চোখ খুলে সামনের মানুষটিকে দেখে একটু পিছিয়ে গেল। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আপনি কেন এসেছেন? আমি না আসলে কে আসবে প্রাণ পাখি? আর যেই আসুক আপনি আসবেন না, চলে যান। আবির তনুকে কোলে উঠিয়ে নিয়ে হাঁটা শুরু করলো। নামান আমাকে, আমাকে কেন নিয়ে যাচ্ছেন? আপনাকে চলে যেতে বলেছি। সেটা বললে তো হবে না প্রাণ পাখি। আমি যেখানে তুমি সেখানে। আমি তোমার কাছে যাইনি, তুমি এসেছো আমার কাছে। আর হ্যাঁ, একবার যখন এসে পড়েছ তখন আর ছাড়ছি না। দেখুন, হ্যাঁ, আমি তো দেখতেই চাই। তাড়াতাড়ি দেখাও না প্রাণ পাখি। অসভ্য লোক একটা। বউয়ের সাথে তো একটু অসভ্যতা করতেই হবে। যদি বউয়ের সাথে অসভ্যতা আমি না করি তবে কিসের পুরুষ আমি? আমাকে নামিয়ে দিন, না হলে কিন্তু ভালো হবে না। জান, একটু খারাপ করো না দেখি। আমার শরীরে অনেক ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দিন। তনুকে খাটে শুইয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ল। তনুর হাতে চুমু খেয়ে বলল, এবার শান্তির ঘুম হবে। তনু মনে মনে ভাবছে এই লোকটা কি চায়, কিন্তু ঠিক বুঝতে পারি না। কখনো অমাবস্যা তো কখনো পূর্ণিমা। মীর চৌধুরী নিজের ছেলেকে বলছেন, একটা কাজ তুমি ঠিক মতো করতে পারো না। তোমাকে বলেছি ওদের আলাদা করতে, আর তুমি ওদের আরও কাছাকাছি নিয়ে এসেছো। একবার যদি আবির বুঝতে পারে একবার যদি আবির বুঝতে পেরে যায় সেদিন আমি ওইগুলো একবার যদি আবির বুঝতে পেরে যায় সেদিন আমি ওই কথাগুলো কেন বলেছি বুঝতে পারছো কি হবে? এখনও সময় আছে, যেভাবেই হোক দুজনের একজনকে মেরে ফেলো।
আবির ঘুমিয়ে আছে। তনু আবিরের ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে। ছোটবেলায় তো বেশ গুলুমুলু ছিলে, আর এখন এভাবে আমার ডিয়ার ক্রাশ বিল্লাল আব্বাস খানের মতো দেখতে হয়েছেন। তারা বেগম তনুর খাবার নিয়ে রুমে আসেন। খাবার টেবিলে রেখে তনুর বেডে চোখ যেতেই চিৎকার করে বলেন। আবিরের ঘুম ছুটে গেল। তারা বেগমের চিৎকার শুনে ঘুম জড়ানো কণ্ঠে বলল, আম্মু ডিস্টার্ব করছো কেন? দেখছো না তোমার ছেলেটা ঘুমাচ্ছে। আবির, তুমি এখান থেকে চলে যাও। আম্মু আমি যা ভুল করেছি সব ঠিক করে দেব, শুধু তুমি আমাকে একটু সময় দাও। কথা দিচ্ছি, অভিযোগ করার কোনো রকম কোনো সুযোগ দেব না তোমায়। কোনো প্রমাণ চাই না আমার। তুমি চলে যাও আমার তনুর জীবন থেকে। আম্মু এটা আমি পারবো না, আমি জানি। সেদিন আমি ভুল করেছি, তখন আমি ছোট ছিলাম। আমাকে যা বলা হয়েছে তাই করেছি। এখন তো বিষয়টা এমন নয়। এখন আমি বুঝতে শিখেছি, সঠিক আর ভুলের পার্থক্যও বুঝি। শেষবারের মতো, তুমি শেষবারের মতন মাত্র একটা সুযোগ দাও আমায়। আমি ভেবে দেখব। তুমি এখন এখান থেকে চলে যাও। আবির তনুকে কোলে তুলে নিয়ে চলে যাচ্ছে। তারা বেগম এত করে বলছেন তনুকে রেখে যেতে, আবির যেন শুনছেই না। লম্বা লম্বা পা ফেলে নিয়ে চলে গেল তনুকে। গাড়িতে বসিয়ে দিয়ে নিজে বসে পড়ল। এত কিছুর পরেও তনুকে চুপ থাকতে দেখে আবির তনুকে খেপাতে বলে, আমি জানি মিস ঝগরিমা মনে মনে এটাই চাইছিল। আবিরের কথা শুনেও না শোনার ভান করে বসে আছে অন্যদিকে তাকিয়ে। আবির তনুকে নিচে থেকে ঘুরিয়ে তনুর চুলে হাত ডুবিয়ে দিয়ে বলে, যদি এর চেয়ে বেশি কিছু চাও তাও দেব, তবুও মুখ ফুলিয়ে থেকো না বউ। টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছা করছে। অসভ্য লোক, কিছুই মুখে আটকায় না। আবির বকবক করতে করতে চৌধুরী ম্যানশনে চলে আসলো। তারপর তনুকে কোলে নিয়ে বাসায় প্রবেশ করে সোজা নিজের রুমে চলে যায়। রুমে যেয়ে তনুকে বেডের উপর বসিয়ে দিয়ে বলে, তুই তুই কত খাস বলতো? এত ওজন তোর শরীরে। তনু রাগ দেখিয়ে বলে, বাহ, ভালো উন্নতি হয়েছে তো আপনার। আপনি থেকে এক লাফে তুই। ওই মিস ড্রামাবাজ, তোকে আপনি করে বলতে আমার বইই গেছে। তো এতদিন বুঝি আপনার বইয়েই গিয়েছিল? ঠিক তাই। নূরজাহান চৌধুরী দরজায় নক করে বলে, তোদের ঝগড়া শেষ হলে আসতে পারি ভেতরে? আরে আম্মু, আসো আসো। আমার মতন ভালো ছেলে কি আর ঝগড়া করতে পারে? যা ঝগড়া করার তা তো করতে পারে ওই যে মামুকি ভাঞ্জি। হয়েছে, নিজের গুণগান করতে হবে না। আমি জানি তুই বাদর ছিলি আর বাদর আছিস। আমার মেয়েটা তো আগে থেকেই লক্ষ্মী, এখন তো আরো লক্ষ্মী হয়েছে। এটা কিন্তু ঠিক না আম্মু, তুমি আমাকে রেখে ওর সাপোর্ট করছো। করেছি, আরো করব। এবার আয় তো দেখি মা, তোকে ফ্রেশ করিয়ে কিছু খাবার খাইয়ে দিই। মুখটা কেমন শুকিয়ে গেছে। আবির ছাদে এসে নিবিড়কে কল করেছে। আজ কয়েকদিন ধরেই নিবিড়ের ফোন বন্ধ। আবির অন্য একজনের ফোন দিল, তার থেকে একটা সংবাদ শুনে। আবির বলল, আমি এক্ষুনি আসছি। আবির তনুকে কোলে নিয়ে বসে আছে। তনুও চুপটি করে আবিরের বুকের সাথে লেপ্টে আছে, যেন পরম শান্তির জায়গা। কেউ একজন বলেছিল, ভালোবাসার মানুষটির বুকে মাথা রাখার মতো শান্তি আর কোথাও নেই। আবির হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। তার মাথায় শুধু সে সময়ের দৃশ্যগুলো ঘুরপাক খাচ্ছে। তখন বাসা থেকে বের হয়ে ঠিকানা মতো যেয়ে দেখে নিবিড় ক্ষত বিক্ষত দেহে পড়ে আছে। নিবিড়ের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না আবির। আবির মনে মনে ভাবছে, এবার আর তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। আবিরের শার্টের ওপরে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করছে। আবির তনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কিছু বলবি? তুমি সেদিন আমাকে ওভাবে চোখ বেঁধে ছাদে রেখে কেন চলে এসেছিলে? যদি আমি পড়ে যেতাম তবে তো মরেই যেতাম। আবির তনুর মাথাটা নিজের বুকে চেপে ধরে বলে, তখন আমিও অতটা বড় ছিলাম না রে, তাই অন্যের কথা শুনে তোর ক্ষতি করতে চেয়েছিলাম। মাথাটা বুক থেকে উঠিয়ে বলে, অন্যের কথা মানে? অন্যের কথা শোনো তবে।
সেদিন মীর চাচু আমাকে বলেছিল তোর বাবা নাকি আমার ফুপ্পিকে মেরে ফেলেছে। আর আমি যদি তোকে মেরে ফেলি তবে তোর বাবা বুঝতে পারবে নিজের মানুষের মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক। আর তখন আমার বয়সটা মাত্র 9 বছর ছিল। তাই বলে তুমি আমাকে ফেলে দিতে চাইবে? আমার জন্য তোমার মায়া হয়নি? আবির প্রতি উত্তরে করার মতো শব্দ খুঁজে পেল না, শুধু বলল, আমি ভুল করেছিলাম প্রাণ পাখি, এবার ভুলটা শুধরে নিতে চাই। যদি আবার কেউ বলে আমাকে কষ্ট দিতে, তবে কি করবে? এখন আমি 9 বছরের বাচ্চা না, যথেষ্ট জ্ঞান আছে আমার। কেউ বললেই যে তার কথা শুনবো এমনটা নয়। আমার যে খুব ভয় হয়, মনে হয় তুমি আমাকে আবার মেরে ফেলবা, না তো? বোকা বোকা কথা বলিস না তো। আচ্ছা শোন, আজকে রাত্রে আমরা চট্টগ্রাম যাব। না না, আমি তোমার সাথে কোথাও যাব না। প্লিজ চলো, তোমাকে একা রেখে যেতে পারবো না প্রাণ পাখি। আর চট্টগ্রামে যেতেই হবে, কারণ নিবিড়ের দাফন সম্পন্ন করতে হবে। ঠিক আছে, আমি যাব আপনার সাথে। শোন, তুই আমাকে আপনি করে বলবি না, তুমি করে বলবি, মনে থাকবে? পরে ভেবে দেখব, এখন ব্যাগ প্যাকিং করতে হবে তো। না হবে না, সব করাই আছে। আম্মু জিজ্ঞেস করলে বলবি তোর ভালো লাগছে না, তাই ঘুরতে যেতে চাস। আমি মিথ্যে কেন বলবো? আম্মু সত্যিটা শুনলে কষ্ট পাবে। আচ্ছা, আপনার ফোনটা দিন, বাসায় কথা বলবো। নে, মন খুলে নিজের মায়ের কাছে বদনাম কর।